মন কেমনের দৃষ্টি, লেখনীতে পুষ্পিতা প্রেমা, পর্ব সংখ্যা ১৩। ঝিরঝির বাতাস ঢুকে পড়ছে কেবিনের জানালা দিয়ে। সকালটা সুন্দর ছকঝকে। রাতে বৃষ্টি হয়, পরিবেশ শীতল নির্মল। আদি কেবিনের জানালার পাশ থেকে সরে এসে দাঁড়ালো মেয়েটির কাছে। মেয়েটি নড়াচড়া করছে অনেকক্ষণ হলো, কিন্তু চোখ খুলল না। আদি চেয়ার টেনে বসলো মেয়েটির পাশে। তার গায়ের ভেজা শার্টটি এখনো গায়ে, পাল্টানো হয়নি, সময় হয়নি আর সুযোগ হয়নি। আড়মোড়া ভাঙতে গিয়ে ঈশা খেয়াল করলো শরীরের প্রত্যেকটা শিরায় উপশিরায় ব্যথা। নড়তে চড়তেও কষ্ট হচ্ছে তার। চোখ খুলে একদম সামনে তাকাতে দৃষ্টি আদান প্রদান হয় সামনে বসে থাকা পুরুষটার সাথে। মাথা এলিয়ে এসে শুয়ে থাকে, দুজনের চোখের পলক স্থির। বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পর ঈশার মনে হলো এই লোকটার সাথে তার কিসের কথা। ঈশা নামার চেষ্টা করলো। ব্যথায় চোখ মুখ আপনা আপনি কুঁচকে এলো। আদি বলল, কোথায় যাবেন? ঈশা জবাব দিল না। আদি আবারও বলল, রাতে কোথায় ছুটছিলেন ওভাবে? ঈশার সাথে সাথে ঘাড় ঘুরিয়ে তাকালো আদির দিকে। তার মনে পড়লো সবটা। পরি কোথায়? পরি আজিজ চৌধুরী পরীকে নিয়ে কোথায় গেছে? ঈশা নামতে চাইলে আদি আটকালো, বলল, নামবেন না, আপনি অসুস্থ। ঈশা থামলো না, বলল, আমার এই অবস্থার জন্য আপনি দায়ী। আমার সামনে থেকে সরুন তো আপনি। কতবার বলেছি আপনাকে আমার সামনে আসবেন না? আদি তার কথা শেষ করতে না দিয়ে বলে, আসবো না। আদি চৌধুরী অতটাও নির্লজ্জ নয় যে একটা বিবাহিত মেয়ের পেছনে ঘুরঘুর করবে, তার হাতে চড় খাবে। আদি উঠে দাঁড়ালো সাথে সাথে, বলল, আমি আপনার সমস্যাটা জানতে চেয়েছিলাম। সলভ করতে পারতাম কিনা জানি না, তবে চেষ্টার ত্রুটি রাখতাম না। কিন্তু না, আপনি সেই সুযোগটা দেননি। ঈশা চুপ করে বসে থাকে। ডক্টরকে সে চড় মেরেছে, কথাটা অবিশ্বাস্য কিন্তু সত্য। সত্যিই সে চড় মেরেছে। আদি কিছু দূর হেঁটে যায়, আবারও ফিরে আসে ঈশার দিকে, খানিকটা ঝুঁকে পড়ে বলে, শুরু থেকে আপনি আমাকে আঘাত দিয়েই এসেছেন দৃষ্টি, একদম শুরু থেকেই। সেই আঘাতগুলো এখন আপনি পুনরায় পাচ্ছেন। কেন পাচ্ছেন আমি জানি না। সেই কথা জানার জন্য সেই অধিকারটুকু আমার নেই। হয়তো এটা আপনার আর আপনার স্বামীর সংসারের কোনো ইস্যু, তাই আমার নাক গলানোর কোনো স্কোপ নেই। শেষমেশ শুধু এইটুকুই বলবো, আপনি ভালো থাকুন, খুব ভালো থাকুন। আদিকে ছাড়া সবাই ভালো থাকতে পারে। ঈশা শুধু থম মেরে বসে রইল, নড়লও না চললও না, নিঃশ্বাসও ফেললো না বোধ হয়। আদি চলে গেল, নিমেষেই উধাও হলো। আর দেখা পেল না ঈশা। নিজেকে একা অনুভব হলো, খুব একা, ভীষণ একা। কেউ নেই, রিপ্তাও তো অসুস্থ। আরিয়া চৌধুরী আদির খোঁজ না পেয়ে আদির ফ্ল্যাটে চলে গেলেন। সেখানে দেখা গেল তালা ঝুলানো। দারোয়ানকে জিজ্ঞাসা করায় দারোয়ান জানালো, স্যার সুটকেস নিয়ে কোথাও গিয়েছেন। আমি জিজ্ঞেস করলেও কিছুই বলেনি। আলিয়া চিন্তিত হয়ে পড়েন। কল দেন আজিজ চৌধুরীকে। আজিজ চৌধুরী কল ধরার সাথে সাথে বলেন, রিয়া, এবার সব ঠিকঠাক, বিয়েটা হয়ে গেলেই হলো, দুজনকে এব্রড পাঠিয়ে দেব। আলিয়া ডুবরে কেঁদে উঠল, বলে, তুমি এসব কি বলছো? আদি চলে গেছে। আজিজ চৌধুরী গলা ফাটিয়ে চিৎকার করে বলে, কি বলছো এসব? কখন, কোথায় আর কেন? আলিয়া কেঁদে কেঁদে বলল, কোথায় যেতে পারে আদি? আজিজ কল রেখে দিলেন, আইমিকে কল দিলেন। আইমি বেশ কিছু বলল না, সময় শুধু বলল, আমি জানি না আঙ্কেল, শুধু এটুকু জানি আদি ফিরবে আমাদের বিয়ের আগে, ফিরবেই। আজিজ চৌধুরী বিক্ষিপ্ত মেজাজে চিৎকার দিয়ে ওঠে, যদি না ফিরে তখন? লম্বা হয়ে সোফায় বসে আছে রিক, চোখের ওপর হাতের কবজি দিয়ে রেখেছে। মুনার গলা ধরে আছে। সে হাঁটু ভেঙে বসলো রিকের মুখের কাছে, ঝিম ধরে বসে রইল। গুনগুন কান্নার আওয়াজে রিপের হাত নড়ে চড়ে ওঠে, কিন্তু সে তাকায় না মেয়েটার দিকে। চোখের ওপর থেকে হাতও সরায় না, কাঁদুক মেয়েটি। মোনা যখনই দেখলো রিক আর তার দিকে তাকাচ্ছে না, সে হুহু করে কেঁদে দিল। এবার একটু সান্ত্বনার বাণী তো শোনাতে পারে। কষ্ট কি শুধু তার একার হচ্ছে? মোনার কান্নার আওয়াজে ভারী হয়ে ওঠে রিক। থম মেরে কিছুক্ষণ বসে থেকে চেয়ে রইল সিঁড়িটার দিকে। মনে হলো হামাগুড়ি দিয়ে কেউ নামতে নামতে ডাকছে, পাপ্পা। পড়ে যায় যদি? সে ডাক দিল, পরি পড়ে যাবে। কি আশ্চর্য, সে কথার আওয়াজ হলো না, কেউ শুনলো না। কেউ সিঁড়ি বেয়ে হামাগুড়ি দিয়ে নামছে না তো। রিক চোখ বুলালো পুরো ড্রয়িং রুমে। না, খিলখিল হাসির সুর ভেসে আসছে না তো। কেউ সবার পেছনে লুকিয়ে পড়ে বলছে না তো, পাপা নাই নাই। কেউ লুকোচুরি খেলছে না। মোনার কান্নার আওয়াজ আরো ভারী হয়। রিক তাকায় মোনার দিকে, ধমক দেয়, কেন কাঁদছো মোনা? আমি কি কাঁদছি? তুমি আমাকে দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না তুমি? আমি কাঁদছি না, তুমি কেন কাঁদছো? আমারও তো কষ্ট হচ্ছে, তোমার কেন কষ্ট হবে? মোনা ডুকরে কেঁদে ওঠে। আপনি কি বলতে চাইছেন? আমি ওকে পেটে ধরিনি বলে আমার কাঁদা বারণ? আমি ওকে জন্ম দিইনি ঠিকই, কিন্তু আমি ওর মা হতে পেরেছি। আমি ওর মা। সে আমাকে মা ডাকতো। সে রাতে আমার বুকে ঘুমাতো। আমি তাকে আমার নিজ হাতে খাওয়াতাম। সারাক্ষণ হেসে খেলে আমাকে মামা মামা ডেকে বেড়াতো। জন্ম না দিলে কি মা হওয়া যায় না? আর সেই সন্তানকে যখন চোখের সামনে থেকে কিডন্যাপাররা নিয়ে যায়, তখন কষ্ট হবে না? তার কান্না পাবে না? আপনি আমাকে কাঁদতে বারণ করছেন? কান্না কোনো সমাধান না মোনা, তোমাকে বুঝতে হবে সেটা। কেন পরীকে নিয়ে গেছে, কারা নিয়ে গেছে, সেটা জানতে হবে তো। মোনা হাওমা করে কেঁদে ওঠে। দয়া করে পুলিশকে বলবেন না, ওরা পরীর ক্ষতি করবে। পুলিশকে সরাসরি বলবো না, তবে আমি চুপ থাকবো না। পরীকে আমি আমার কাছে নিয়ে আসবই, ও আমার মেয়ে তো।
তালহা বেগম ছুটে আসেন, মাথা চাপড়ে বলেন, এ কোন পাপের শাস্তি পাচ্ছি আমরা রে? আমার নাতনি নাকে কে নিয়ে গেল? আমার পরি এখন কোথায় আছে? তুই চুপ করে কেন আছিস আব্বা? পরীকে নিয়ে আয় না, আমার রিপটাও তো অসুস্থ। এই কোন ধস নামলো আমার সুখের সংসারে? রিপ শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে বলে, তোমাদেরও তো খুব কষ্ট হচ্ছে মা, কিন্তু আমার হচ্ছে না। আমি কি হই পরীর? পাপ্পা ডাকলে কি আমি ওর পাপ্পা হয়ে গেলাম? তালহা বেগম কথা বলতে পারে না, কাঁদতে কাঁদতে বসে পড়ে। তার আহাজারিতে ভারী হয় ড্রয়িং রুম। কেউ গুটি গুটি পায়ে এসে তার ছলছল চোখে তাকিয়ে থাকে না দাদা। গালের সাথে গাল লাগিয়ে বলে না দাদা। মুখের ওপর দুহাতে লুকোচুরি খেলতে খেলতে কেউ বলে না দাদা নাই নাই। তালহার আহাজারি কিছুটা কমতে না কমতে ছুটে আসে ঈশা, ঝাঁপিয়ে পড়ে রিকের ওপর। রিক আচমকা এমন আক্রমণে হতভম্ব হয়ে যায়, পিছু টলে যায়। ঈশার কান্নার আওয়াজ শুনে তালহা মাথা তুলে তাকায়। ঈশা কেঁদে বলে, বর্দা, আমি তো তাকে দিয়ে ফেলেছি তোমাদের বর্দা। তোমরা কি করে হারিয়ে ফেললে? ভালো রাখার জন্য আমি মা হয়ে তার কাছ থেকে দূরে থেকেছি। আমার ছোট্ট মেয়েটা কেন আমার একটা ভুলের শাস্তি পাচ্ছে বর্দা? ঈশা মাথা তুলে তাকায় রিপের দিকে। রিক ঈশার দিকে তাকায়। ঈশা কপালের এক পাশে হাত দিয়ে রেখালো, বলল, এখানে ঠিক এই জায়গায় পরি ব্যথা পেয়েছে বর্দা। আমাকে অ্যাক্সিডেন্ট স্পটে আঙুল দিয়ে বারবার সেই জায়গাটি দেখিয়ে আম্মা আম্মা বলে রাখছিল। আমি কি পাষাণ বর্দা, ফিরে তাকায়নি আমার মেয়ের দিকে। তার তো বোধ হয় এখনো কষ্ট হচ্ছে। আমি কি করব বর্দা? আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। আমাকে কেন সবসময় হেরে যেতে হয় বলতো? কেন আমি এত অসহায়? কেন? ঈশার কান্নার আওয়াজ শুনে মুনাও কাঁদে, তালহাও কাঁদে। জহির মিয়া চোখ থেকে চশমা খুলে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে। রিক দাঁড়িয়ে থাকে। সে কেন কাঁদতে জানে না। কাঁদলে নাকি বুক হালকা হয়। এই ব্যাঘাতক বুকটা হালকা করার জন্য কি তাহলে কাঁদতে হবে? ঈশা পিছু হেঁটে হেঁটে বসে পড়ে তালহা বেগমের সামনে। বলে, তুমি কোথায় গিয়েছিলে মামি? তোমার হাতেই তো তুলে দিয়ে গিয়েছিলাম আমার মেয়েকে। তাহলে তুমি শেষ রক্ষা কেন করতে পারোনি? কেন মামি? আজও কি দোষটা আমার? নিশ্চুপ সময় কাটে সবার। শুধু নীরব আর্তনাদ ঢেউ খেলে, হাহাকার করে পুরো বাড়িটা। ফোন আসে রিকের ফোনে। রিক অপরিচিত নাম্বারে ফোন আসায় কল রিসিভ করে, লাউড করে দেয়। ওপাশ থেকে স্পষ্ট পুরুষালী কণ্ঠস্বর ভেসে আছে, প্রাণে যদি বাঁচিয়ে রাখতে চাও তাহলে পুলিশকে ইনফর্ম করার চেষ্টা করবে না কোনো মতে। যদি করো তাহলে লাশ পাবে। ঈশা চিৎকার করে কেঁদে ওঠে, পাষাণ হৃদয়হীন। নিজের রক্তকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। ফোনটি কেটে যায়। বাড়ির প্রত্যেককে হতভম্ব হয়ে তাকায় ঈশার দিকে। নিজের রক্ত মানে? রিক গর্জে ওঠে। দূরে দূরে বুক নিয়ে ঈশা চেয়ে থাকে রিপের দিকে। কিচ্ছুটি বলার সাহস করে উঠতে পারে না। কি কারণে রিপ এই কথা বলল তার বুঝতে বাকি রইল না। সে হাত বাড়িয়ে রিপকে ছুঁতে চাইল, কিন্তু রিপ তার জায়গা থেকে 2 পা এগিয়ে গেল তালহার দিকে। অসুস্থ শরীর এখনো টলমল, দাঁড়াতে পারছে না ঠিক মতো। মুনা, রিক, জহির মিয়া সবার চেহারা আতঙ্কে চুপসে গিয়েছে। রিক কারো কাছে গেল না, শুধু তালহা বেগমের সামনাসামনি গিয়ে দাঁড়ালো, এক আকাশ প্রশ্ন অভিযোগ নিয়ে। কিছুক্ষণ আগে ঈশার মুখে বলা কথাগুলো সত্যি কিভাবে হয়? তাহলে মা এবার মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে কেন? বাবাও তো সেই ছোট্ট ইস্যুকে মা বাবার হাতে তুলে দিয়েও নিশ্চিন্তে বিদেশে গিয়েছিল। মা বাবা তো তাকে কথা দিয়েছিল। মা বাবা তো জানে তাদের ছোট ছেলে ঠিক কতটা ভালোবাসে ওই মেয়েটাকে। তারপরেও কি করে এত অবহেলা? কি করে এত অবজ্ঞা? কাকে জিজ্ঞাসা করবে সে? কি করে পরি ইস্যুর সন্তান হয়? কে বাবা? কখন হলো বিয়ে? আর ইস্যু? সে কি একটিবারও বুঝতে পারেনি রিপদা শুধু তাকে আগলে রাখতো না, ভালোবাসত, বাসেও। তালহা বেগম মাথা নামিয়ে রাখে। রিপ যেভাবে তাকিয়ে আছে তার দিকে, সে তাকাতে পারছে না। দোষ তো তার নয়, সে তো জোর করে বিয়ে দিতে চায়নি। ঈশা তো নিজেই রাজি হয়েছে সেই বিয়েতে। তাহলে এখন দোষ তার কেন হবে? রিপ রক্তবর্ণ চোখে চেয়ে থাকে মায়ের দিকে। ওপর থেকে দেখা যাচ্ছে তার চোখ ভারী শান্ত। ঈশা সামনাসামনি গিয়ে দাঁড়ায় রিপের। রিপ ঘুরে দাঁড়ায়। ঈশা তার পেছনে দাঁড়ায়, বলে, রিপদা, আমি তোমাকে সব বলবো। এখন আমার মেয়েকে এনে দাও প্লিজ। আমায় ভুল বুঝো না, আমি তোমাকে সব বলবো। রিপ চোখ উপরে তুলে তাকায়। তার কানে কি সুন্দর করে আওয়াজ তুললো একটি শব্দ, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে। তার গাল বেয়ে টপ টপ করে জল গড়ালো। স্ফটিক মনির মতো লাগলো সেই জল। কি সুন্দর! রিক দেখলো ভাইয়ের চোখে জল। মোনাও দেখলো, তালহা বেগম দেখলো, জহির মিয়াও দেখলো। ছোট ছেলের চোখে জল। তালহা বেগম শাড়ির আঁচল মুখে গুঁজলো, ডুকরে ডুকরে কেঁদে উঠল। ছেলের চোখে এমন জল অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, সহনীয় নয়। ঈশা সবার মুখের দিকে তাকালো। কিছু বুঝে উঠতে না পেরে বলল, রিপদা, তুমি কিছু বলছো না কেন? তুমি অন্তত আমাকে ভুল বুঝছো না? ডক্টর আদি চৌধুরীর কাছে আমি ফিরতে চাইনি, কখনোই না। সে নিজেই এসেছিল, আসেও। আমি নই রিপদা, আমায় ভুল বুঝো না তুমি। রিপ ফেরে না, নড়তেও পারে না। তার ভেতরকার রূপ খোলাসা হলো মা ভাইয়ের সামনে। কিন্তু যার জন্য তার চোখের জল গড়ালো সে দেখলো না কতটা স্বার্থপর, কতটা। রিপ জবাব দিতে পারল না ঈশার কথার। দু চোখ বেয়ে নিঃশব্দে গড়ালো জল। আদি? আদি তাহলে সেই ভাগ্যবান পুরুষ? আদি? কি আশ্চর্য! সে থামাতে চেয়েও পারল না চোখের জল আটকাতে। ঈশা তার পেছনে এসে হাত ধরে ডাকলো,
রিপ্তা, কেন চুপ করে দাঁড়িয়ে আছো? আমার মেয়ে পরি। পুরো কথা শেষ করার আগেই সপাটে চড় পড়লো তার গালে। আর সেই আঘাত পেল ইস্যু তার রিপ্তার থেকে। অবিশ্বাস্য না ব্যাপারটা, যে রিপুদা তাকে লাল চোখ করে কখনো ধমক দেয়নি, সেই রিপুদা কি করে এও সম্ভব? ঈশা পড়ে যায়, কিন্তু উঠে দাঁড়ায় না, তাকায়ও না কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা দুঃস্বপ্ন হয়ে যাক। রিপ্তা তাকে মারেনি। রিপ্তা কি করে গায়ে হাত তুলবে? রিপ তার ব্যান্ডেজে মোড়ানো হাত উপরে তুলে এক টান দিয়ে খুলে ফেলে ব্যান্ডেজ, ছুঁড়ে মারে দূরে। ঈশা তার পা জড়িয়ে ধরে আচমকা। রিপ তারপরও তাকায় না তার দিকে, পা নাড়িয়ে বলে, ছাড়, ছুবি না। ঈশা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যায়, বলে, এত বড় শাস্তি আমায় দিও না রিপ্তা, মুখ ফিরিয়ে রেখো না, আমার মাথার উপর থেকে হাত সরিয়ে নিও না, আমাকে দূরে ঠেলে দিও না রিপ্তা, আমি অসহায়। রিপ পা সরিয়ে দূরে দাঁড়ায়, বলে, তুই অসহায় কোথায়? অসহায় তো আমি। খবরদার আমায় রিপ্তা বলে ডাকবি না, আমায় আর ডাকবি না, আমার নাম মুখেও নিবি না, কখনো না। ক্লান্ত অবসন্ন শরীর চলতে চায় না, তারপরেও শরীর নিয়ে রিপ সিঁড়ি ধরে। ঠিক এগিয়ে তাকে ধরতে চায়, রিপ তার সাহায্য নেয় না। এবার থেকে পথ চলাটা, স্বপ্নগুলো না হয় তার একার হোক। ঈশা তার পিছু পিছু দৌড়ে যায়। রিপ রুমে ঢুকে পড়ে। ঈশার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে পিঠ করে দাঁড়ায়, নিজের শরীরের ভার ছেড়ে দেয় দরজার ওপর। যন্ত্রণা হয় তার মাথার, ব্যান্ডেজের ওপর চেপে ধরে হাত দিয়ে। দরজার ওপাশ থেকে ভেসে আসে কান্নামাখা কণ্ঠস্বর, আমি জানতাম না কাউকে ভালোবাসা অন্যায় রিপ্তা, যদি জানতাম ভালোবাসতাম না, কখনো না, কখনোই ভালোবাসার মতো এত বড় অন্যায় আমি করতাম না। রিপ পিঠ ঠেকায় দরজায়, মাথায় এলিয়ে দেয় দরজায়, আমিও বাঁচতাম না, যদি জানতাম ভালোবাসলে এতটা কষ্ট পেতে হয়, ধুকে ধুকে মরতে হয়, মরতে মরতেও বেঁচে থাকতে হয়, মন ভাঙার মতো কষ্ট কি আর দুটো আছে? ছেলেটির মুখ ফুটে বের হয় না সেই কথা, মেয়েটিও শুনল না। মেয়েটি বুঝলই না, মেয়েটির জানাই হলো না তাকে তার রিপ্তা ঠিক কতটা ভালোবাসে। তারও ভালোবাসা পাওয়ার ছিল, কিন্তু পাওয়া হলো না। তার কপালে অত ভালোবাসা পাওয়ার ছিল না, সে ডিজার্ভই করে না। মেঝেতে পড়ে থাকা ছোট্ট মেয়েটির ঘুম ভাঙে খিদের চোটে। খিদে লাগলে সে কেঁদে ডেকে ওঠে মাম্মা বলে। আজ ঠিক সেইভাবেই ডাকলো, মাম্মা। কিন্তু আজ ভিন্ন কিছু ঘটলো। মাম্মা দৌড়ে এলো না, পাপাও এলো না, রি এলো না, ফিপিও এলো না। কোথায় সবাই? খিদের চোটে সে পরনের ফ্রক আঙুলে পেঁচিয়ে গালে ঢুকিয়ে চুষে খেতে লাগলো। কান্না করে করে ডাকলো, মাম্মা, মিন্নি। তারপরও কেউ দৌড়ে এলো না। অন্ধকার রুমটির ভেতরে মিটিমিটি কোথা থেকে আলোর রেখা পড়লো। পরি খিলখিল করে হেসে উঠল, তার মনে হলো মাম্মা আসছে। সে ডাকলো, মাম্মা, কিন্তু মাম্মা ছুটে এলো না। তার হাসি আবারও কান্নায় পরিণত হয়। কাঁদতে কাঁদতে ডাকলো, পাপ্পা। চাবি দিয়ে তালা খুলে চুপিসারে রুমটাতে ঢুকে পড়লো মিনুমা। মোবাইলে লাইট জ্বালিয়ে এদিক ওদিক মারতেই ছোট্ট হলুদ ফ্রক পরা আদুরে মেয়েটির চেহারা দেখে আপনা আপনি জলে টলমল করলো চোখ দুটো। দৌড়ে যেয়ে পরীকে কোলে তুলে নিল। পরী কোলে উঠতে পেরে হাসলো, কিন্তু সেই হাসিতে প্রাণ নেই। মিনুর হাতের দিকে তাকালো, ফিডার তো নেই, খাবারও নেই। পরী ঠোঁট বাঁকালো, ঠোঁট টেনে কেঁদে কেঁদে বলল, দাদা, মিনু কিছু বুঝলো না, শুধু ফিসফিস করে বলল, কেঁদো না দাদু, আমরা এখনই বেরিয়ে যাব। পরী কিছু বলল না, মিনুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, দাদা, মিনু তাকে শাড়ির আঁচলের নিচে ঢেকে নিয়ে বের হয়ে যায়। দৌড়ে দৌড়ে ঢুকে পড়লো রায়না রুমে। রায়না এতক্ষণ তার জন্যই অপেক্ষা করছিল। রেহান ছোট্ট গুলুমুলের কিউটিটাকে শাড়ির আঁচলের নিচ থেকে পিটপিট করে তাকাতে দেখে লাফ দিয়ে উঠল, বলল, মা, এটা আমার। রায়না কোলে নিল পরীকে, বলল, এই মাটা তোমার বোন হয় বাবা। রেহান পরীকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালো, বলল, বোন এসো কোলে। পড়ে গেল না, ঠাস করে চড় মারলো রেহানের গালে, ডাকলো, পাপ্পা। রায়না আর মিনুমা হেসে দিল। পরী রেহানকে মারার জন্য রায়নার কোল থেকে ঝাঁপ দিতে লাগলো, কিন্তু রায়না আটকালো। পরী হাত দিয়ে দেখিয়ে দিল রায়না ড্রেসিং টেবিলে রাখা একটি বাক্স, বলল, রায়না আর মিনু বুঝে গেল পরী কি বলতে চাইছে। রেহান দৌড়ে গিয়ে 2টা কেকের প্যাকেট এনে ধরিয়ে দিল পরীর সামনে। পরী হাত বাড়িয়ে নিতে চাইলো, রেহান দুষ্টুমি করলো, দিল না। পরী কেড়ে নিতে না পেরে রায়নার চুল টেনে ধরলো, জোরে গর্জে উঠল, মাম্মা। মিনু বাটিতে করে গরম ভাত নিয়ে আসলো, ডিম আর আলু দিয়ে ছোট ছোট করে মেখে পরীর মুখে দিল। ঝাল খেতে না পারা পরী আর ঝাল খেলো। যখন পেট ভরলো, ডানে বামে মাথা নেড়ে খাবে না বলল। ছোট্ট ছোট্ট দাঁতগুলো একটার সাথে একটা চেপে শব্দ করতে লাগলো, তার ঝাল লাগছে। মিনু পানি খাইয়ে দিল সযত্নে। রায়না কোলে নিল, বলল, মিনুমা, মা বাবা আসার আগে কি ওকে রেখে আসতে হবে? মিনু পরীকে শক্ত করে জড়িয়ে ধরলো, বলল, না, ও কি করে সেখানে থাকবে? যখনই পরীর পেটের ক্ষুধা মিটলো, তারপর থেকেই সে কান্না শুরু করলো। রেহানের কথায় কিছুক্ষণ পর কান্না থামিয়ে হেসে ডাকে, পাপ্পা। আবার কেঁদে কেঁদে ডাকে, মাম্মা বলে। মিনু আর রায়না কেউ কান্না থামাতে পারে না। ধুমধাম পা ফেলে
রুমের ভেতর ঢুকে পড়ে আজিজ চৌধুরী। এক ঝটকায় কেড়ে নেয় পরীকে। পরী আচমকা কান্না বন্ধ করে দেয়। আজিজ চৌধুরীর মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর জোরে টেনে ধরে দাঁড়ে। আজিজ চৌধুরী এক ঝটকায় ছুঁড়ে ফেলে দেয় আলিয়ার কোলে। বলে, তোমাদের এত বড় সাহস কি করে হয় এই মেয়েটাকে এখানে নিয়ে আসার? আলিয়া বেগম নিজের অজান্তেই কোলে তোলায় পরীকে কান্না থামানোর জন্য। পরী কান্না থামায় না। মিনুর দিকে আঙুল দেখিয়ে দিয়ে ডাকে, দাদা। মিনু ছলছল চোখ নিয়ে এই প্রথম আজিজ চৌধুরীর চোখে আঙুল দেখিয়ে বলে ওঠে, কতটা নির্দয় হয়ে মানুষ একটা বাচ্চার সাথে এমনটা করতে পারে? কতটা নির্দয় হলে? আজিজ ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। রেহান আজিজের কোমর জড়িয়ে ধরে বলে, দাদাই, প্রিন্সেসকে আমাকে দিয়ে দাও। কি কিউট, আমি ওকে খুব আদর করব, ও আমার বোন হবে, ভালো হবে না? আজিজ চৌধুরীর মনে পড়লো 2 বছর আগের কথা। অ্যাবর্শন পেপারে গুটি গুটি অক্ষরে স্বাক্ষর। আজিজ চৌধুরী কাঁপা গর্জন করে বলে, আমায় ছাড়ো রেহান, ও তোমার বোন নয়। রেহান ছেড়ে দেয়। এই প্রথম দাদাই তাকে বকলো। সে বেরিয়ে যায় রুম থেকে রায়নার ছেলের যাওয়া দেখে। পট করে বলে ফেলে, এতটা পাষাণ মানুষ আমি জীবনেও দেখিনি। আজিজ চৌধুরী পরীকে নিয়ে যায়। আলিয়া পিছু পিছু যায়। আজিজ চৌধুরী সেই অন্ধকার রুমটাতে পরীকে আবার রাখে। পরী খামচে ধরে তার শার্ট, বলে, না 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 পাপ্পা। আজিজ চৌধুরী কিছুক্ষণ তাকিয়ে থাকে, আবার পরীকে ছুঁড়ে মেরে গটগট পায়ে হেঁটে চলে যায়। পরী তার পেছন পেছন দৌড়ে আসে। দরজায় ছোট ছোট হাত দুটো দিয়ে ধুম ধুম মৃদুমন্দ আওয়াজ করতে থাকে, ডাকে দাদা বলে। আলিয়া চৌধুরী আজিজ চৌধুরীর পিছু পিছু যায়। বন্ধ দরজাটার দিকে আবারও ফিরে তাকায়। কান্নার আওয়াজ থাকে না, ক্রমশ বাড়তে থাকে। আজিজ আর আলিয়া একে অপরের দিকে চেয়ে থাকে। আলিয়া কিছু বলতে থাকলে আজিজ চৌধুরী হাত দেখিয়ে বারণ করে বলে, দিয়া, বলো না এর সাথে ওর মিল আছে। মনে রেখো, এই মেয়েটি আমাদের কেউ হয় না। আরির সন্তান 2 বছর আগেই মারা গেছে। অ্যাবর্শন করিয়ে ফেলেছে সেই সন্তান। প্রমাণ তুমি নিজ চোখে দেখেছ। আলিয়া চিন্তিত হয়, এতটাও মিল কি করে? চোখ দুটো তো পুরোই আদির, আর নাকটা তো আমার। এতটা মিল কি করে হয়? আমাদের কি কোথাও ভুল হচ্ছে? সন্ধ্যা নামলে কিছুক্ষণ পর ঈশার গায়ে পরনের আকাশি রঙের সালোয়ার কামিজ, ওড়নাটা অবিন্যস্ত। ফোন হাতে নিয়ে এসে অনেকবার ট্রাই করলো আদি চৌধুরী সেই নাম্বারে, কিন্তু সুইচ অফ বলছে। কোথায় ডক্টর? এমন সময় ডক্টর তাকে হেল্প করতে পারতো। ডক্টর যদি জানতো পরি তার সন্তান, এত বড় অন্যায় কখনো হতে দিত না। ঈশা মিনুকে ফোন দিল, তাও সুইচ অফ। মিনু মারাবার কি হলো? ঈশা দিশেহারা হয়ে পড়ল। আজিজ চৌধুরীর ফোনে কল দিলে রিসিভ হয় না। সেদিক থেকে কল আসে। ঈশার হাতে খাঁচা, খাঁচার ভেতর মিনি, সেও শান্ত নীরব। ঈশার মুখ পুরো টকটকে, নাক মুখ জলজলে। ডুকরে ডুকরে থেকে থেকে কেঁদে উঠছে সে। খাঁচার ভেতর থেকে সে মিনিকে বের করলো, হাতের তালুতে নিল। মিনি ডানা ঝাপটে ঈশার গালের সাথে গাল লাগালো। অবুজ পাখিটি বোধহয় বুঝলো ঈশার কান্নার কারণ, মিনমিন করে ডাকলো প্রিন্সেসকে। ঈশা চোখের জল মুছলো, বলল, মিনি, ডক্টর কোথায় হারিয়ে গেছে? যে সময় তাকে আমার খুব প্রয়োজন সে তখনই হারিয়ে যায়, দূরে চলে যায়। আমি জানি না আমার ছোট্ট মেয়েটা কেমন আছে, কোথায় আছে, কিছু খেয়েছে কিনা। আমি এখন কোথায় যাব মিনি? কার কাছে যাব? কেউ যে নেই আমার, কেউ নেই আমার পাশে, আজ কেউ নেই। রিপ্তাও নেই। মিনি, আজ আমি খুব অসহায়। আমার এই অসহায়ত্বের সময় তুমি পাশে আছো। তুমি যাও মিনি, আমার মেয়ের কাছে যাও, তাকে দেখে রেখো। ঈশা হাঁটতে হাঁটতে আরো এগিয়ে যায়। চৌধুরী বাড়ির গেট দেখা যাচ্ছে। পরি কি চৌধুরী বাড়িতেই আছে? আজিজ চৌধুরী অতটাও কাঁচা কাজ করবে? ডক্টর আদি চৌধুরী তো থাকে সেই বাড়িতে। না না, আজিজ চৌধুরী অত কাঁচা খেলোয়াড় না। ডক্টর আদি চৌধুরী বা কোথায়? সে তো এমনিতেই সামনাসামনি হুটহাট এসে পড়ে। আজ কেন আসছে না? মিনিকে উড়িয়ে দেয় ঈশা। কাঁদতে কাঁদতে বলে, মিনি যেখানেই থাকো প্রিন্সেসকে ভুলে যেও না, প্রিন্সেসের সাথে থেকো। ডক্টর আদি চৌধুরীকে প্রিন্সেসের কথা বলো, মিষ্টির কথা বলো। প্রিন্সেসকে আমার কোলে ফিরিয়ে দিতে বলো। আমি চিরকৃতজ্ঞ থাকবো তার প্রতি। জন্মদাতা হিসেবে শুধু এটুকু দায়িত্ব তার, শুধু এটুকুই। মিনি উড়ে যায় লক্ষ্য চৌধুরী বাড়ি। নিমেষেই মিনি অদৃশ্য হয়। ঈশা হু হু করে কেঁদে দেয়। পিছু ফিরে চোখ মুছতে মুছতে হাঁটে। দূরে দাঁড়ানো বাইকের ছেলেটির সাথে সাথে বাইক ছেড়ে দেয়। উল্কার গতিতে ছুটে যায়, রেখে যায় একজোড়া ছলছলে চোখ। বালিশের কোনা ভিজে জবজবে। মোনা আবার পাশ ফিরে শুয়ে পড়ল। বিছানার নিচে পা ফেলে হাতের ভর দিয়ে বসে আছে রিক। মোনা দেখলো রিককে, উঠে বসলো, বলল, আপনি খেয়েছেন? রিক উত্তর দিল না। মোনা আবারও প্রশ্ন করলো, পুলিশকে বলেছেন রিক কিছু করেছে? রিক এবার মোনার দিকে তাকালো, বলল, রিক কথা দিয়েছে আমায় মোনা, পুরীকে ফিরিয়ে আনবে। ভাই কথা রাখবে মোনা। মোনা চুপ করে বসে থাকে। ছোট্ট কোল বালিশটা দেখে কাঁদে। দেওয়ালে টাঙানো পুরীর হাসি খুশি আদুরে চেহারাটা দেখে জোরে কেঁদে ওঠে, বলে, পুরী কি খেয়েছে? রিক সাথে সাথে মোনার দিকে টেবিলে তাকায়, বলে, তুমিও খাওনি। মোনা উল্টো প্রশ্ন করে, আপনি খেয়েছেন? আমার রাতে খেতে ইচ্ছে করে না মোনা।
মোনা আর কোনো প্রশ্ন করে না। রিক খাবারের প্লেট নিয়ে আসে মোনার সামনে। মোনা মুখ ফিরিয়ে রাখে। রিক চামচে করে বাড়িয়ে দেয় মোনার দিকে, বলে, খেয়ে নাও মোনা, অসুস্থ হয়ে পড়বে তুমি। মোনা মুখে খাবার তুলতে যায়। চোখে ভাসে পরীর আদুরে চেহারা, কানে বাজে সেই আদুরের কণ্ঠস্বর, মাম্মা মোনা খাবার মুখে তুলতে পারে না, সাথে সাথে কেঁদে দেয় আওয়াজ করে। রিক চামচ নামিয়ে নেয়, অন্যদিকে মুখ করে রাখে বেশ কিছুক্ষণ। কিছু লুকাতে লুকাতে এক হাতে আগলে নেয় মোনাকে। মোনার মাথার উপর চিবুক রেখে সান্ত্বনা দিতে দিতে বলে, কষ্ট আমারও হচ্ছে মোনা, তবে আমি ওপরওয়ালার ভরসায় আমার মাকে ছেড়ে দিয়েছি। মোনা আবেগে আপ্লুত হয়ে মাথা রাখে রিকের বুকে। কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দিন, আমার বুকটা খালি হয়ে গেছে, আমার চারপাশটা অন্ধকার দেখাচ্ছে, আমি আধার দেখছি, আমার কোলে তাকে ফিরিয়ে দিন, আমার পরীকে এনে দিন। আমি কখন আমার মাম্মা ডাকটি শুনতে পাবো, কখন সে তার নরম ঠোঁট দিয়ে আদর দেবে, কখন মাম্মা ডেকে গলা জড়িয়ে ধরবে, কখন খিদের চোটে কামড় দিয়ে বলবে, মাম্মা আমার আর সহ্য হচ্ছে না, আমার সময় কাটছে না, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আমার সত্যিই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার মাটা কোথায় আছে এখন, কেমন আছে? সে কতবার মাম্মা পাপ্পা ডাকছে, একবারও যেতে পারছি না, কখন দেখবো আমার মাটাকে? এদিকে জল করা চোখ দুটো থেকে 2 ফোঁটা জল ড্রপ করে গড়িয়ে পড়ে মোনার চুলে। ব্যাস, শুধুই 2 ফোঁটা। কেউ যদি খুব কাছ থেকে গভীরভাবে অনুভব করার চেষ্টা করত, তাহলে বুঝতে পারতো রিকের কষ্টের গভীরতা ঠিক কতটুকু। একটা ছোট্ট মেয়ে কি সবার প্রাণ পাখি হতে পারে? মেয়েটি ছাড়া পুরো বাড়িটা যে নিষ্প্রাণ। কেন এমন, কেন? কাঁদতে কাঁদতে ছোট্ট বাচ্চা মেয়েটির কান্না একসময় থেমে যায়, গলার স্বর বয়ে গেছে। মিনু দরজার ফাঁক দিয়ে দেখলো সেই ছোট্ট বাচ্চা মেয়েটি শুয়ে আছে মেঝেতে, হয়তো ঘুম এসে গেছে। চারপাশে মশা আঁকড়ে ধরেছে। মেয়েটি নিশ্চিন্তে ঘুমানোর ফাঁকে ফাঁকে ঘুমন্ত অবস্থায় ঠোঁট টেনে টেনে কাঁদছে। ভরকে যায় মিনু, নিজেকে আটকে রাখতে পারে না, ছুটে যায় আলিয়া চৌধুরীর কাছে। পায়ের কাছে গিয়ে বসে পড়ে, বলে, ম্যাডাম প্লিজ একবার, শুধু একটাবার মেয়েটিকে আমার কোলে দিন। বাচ্চা মেয়েটার উপর এত অত্যাচার খোদা সইবে না। আলিয়া চৌধুরী চুপ করে থাকলো মিনুর কথায়। পরক্ষণে ভেবে বলে, হবে না, রিস্ক আছে। তোমাদের বিশ্বাস নেই, থাকুক সেখানে। মিনু কেঁদে দেয়। নিজের অজান্তেই বলে ফেলে, অন্যের সন্তানের লালন পালন করছেন, আর নিজের বংশের প্রদীপকে ফেলে রেখেছেন, বন্দি করে রেখেছেন, মশার ঘাঁটিতে ফেলে রেখেছেন। একবারও কি মায়া হয় না? এতটা নির্দয় পাষাণ মানুষও হয়? ছোট্ট বাচ্চা মেয়েটা মেঝেতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। নিজের রক্তের সাথে কেউ কি করে এমন করতে পারে? আলিয়া তাকিয়ে থাকে মিনুর দিকে। মাথা খারাপ তোমার? ওই মেয়েটা আদির মেয়ে ম্যাডাম, আপনাদের ছোট ছেলের একমাত্র মেয়ে আদিশা, এ বাড়ির উত্তরসূরি। আদির রক্ত বইছে তার শরীরে, চিনতে পারেনি? ঘোলাটে চোখ দেখে আদির চেহারা তো একটুখানি ঠাহর করে দেখলেই বোঝা যায় এতটা মিল বাবা মেয়ের মধ্যে। সে বেচারা তো জানেই না তার আদরের একমাত্র সন্তানকে আপনারা অন্ধকার রুমে ফেলে রেখেছেন। যদি জানতো। আলিয়া চৌধুরীর হাত কাঁপে, পানির গ্লাস সে টেবিলে রাখে। গলা কেঁপে ফোন দিলে আজিজ চৌধুরীর সাথে ভালো করে কথাও বলতে পারে না, শুধু বলে, আমাকে ওই মেয়েটার ফোন নাম্বার দাও তাড়াতাড়ি। টিক 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 ঘড়ির কাঁটার আওয়াজ। মেঝেতে বসে দেওয়ালে হেলান দেওয়া অবস্থায় ঘুমিয়ে পড়েছে ঈশা। হঠাৎ আচমকা তার ঘুম ভেঙে গেল। বিছানায় অগোছালোভাবে পড়ে থাকা রিপদার দেওয়া সেই টেডি বিয়ার আর লাল শাড়ি। ঈশা কোলে তুলে নিল সেই টেডি বিয়ার। মুখ ফুসকে বেরিয়ে এলো, আদিশা। ফোঁটা ফোঁটা গড়ালো সাদা স্বচ্ছ জলের নহর। আনমনে হেঁটে সে পাড়ি জমালো ছাদে। চাঁদের আলোয় আলোকিত পুরো ছাদটা, ভেসে আসছে ফুলের গন্ধ। নির্জন নিস্তব্ধ রাতে ঝিঁঝি পোকার স্পষ্ট আওয়াজ ভেসে আসছে। ঈশা টেডি বিয়ারটি বুকে জড়িয়ে দাঁড়ালো, আকাশের দিকে মুখ করে তাকায়। আজ এই কোন পরিস্থিতিতে দাঁড়িয়েছে? কেউ কেন নেই তার পাশে? তার মা কোথায়? কি খেয়েছে? কে ঘুম পাড়াচ্ছে? ঈশা কাঁদল নিঃশব্দে। রিপদাও তাকে কেন বোঝার চেষ্টা করছে না? আবেগের বশে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে, তাকে কি ক্ষমা করা যায় না? আর ডক্টর, সেই বা কোথায়? ফোন কেন সুইচ অফ? তার এই দুঃসময়ে কেউ নেই তার পাশে। আর কতদিন অপেক্ষা করতে হবে? কখন বিয়ে হচ্ছে ডক্টর আর রিমির? বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। তার বাচ্চা তার কাছে ফিরবে, খিলখিল করে হাসবে, গালে গাল লাগিয়ে আম্মা ডাকবে, লুকোচুরি খেলবে, পুরো বাড়ি দৌড়ে দৌড়ে খেলবে। টেডি বিয়ারটির গায়ে চুমু বসালো ঈশা। বলল, আর কত শাস্তি পাওয়া বাকি আছে ডক্টর? আপনার দেওয়া সাপ আমি আর বই বেড়াতে পারছি না। আপনি তুলে নিন না এই সাপ, আমাকে মুক্ত করুন ডক্টর। মিষ্টি এবার রেহাই চাই, মিষ্টি এবার একটু শান্তি চাই। আপনি ফিরে আসুন ডক্টর, সবকিছু ঠিক করে দিয়ে যান। আমি যা আর পারছি না আমি, কষ্ট হচ্ছে আমার। আপনি যতটা না কষ্ট পেয়েছেন তার চাইতে 1000 গুণ আমি পাচ্ছি ডক্টর। এবার একটু শান্তি দিন। মেয়েটা যদি দেখতো ছাদ ঘরের দেয়ালে পিঠ লাগিয়ে দাঁড়ানো ছেলেটির নীরব আর্তনাদ, শুধু বিশ্বাস ভেঙে ঘুরিয়ে যাওয়ার জন্য নয়, এতগুলো বছর যাকে ভালোবেসে এসেছে সেই মেয়েটির চোখে মুখে অন্য কারো প্রতি ভালোবাসা দেখে। তাকে ভালোবাসেনি এটাই তার দুঃখ নয়, তাকে ভালো না বেসেও
সে কেন সুখী হতে পারলো না, এটাই তার দুঃখ। রিক দাঁড়িয়ে রইল ঠাঁই দেয়ালে হেলান দিয়ে। হাতের সেই ছবিটা এক মায়াবিনীর ছবি। সেই ছবিটার দিকে তাকিয়ে কৃত্রিম হাসলো, প্রশ্ন ছুঁড়ল আজ বহুদিন পর চুপি চুপি। কতটা ভালোবাসলে তুই আমায় ভালোবাসতি? কিভাবে ভালোবাসলে তুই আমার অব্যক্ত ভালোবাসাটা বুঝতে পারতি, যেভাবে বুঝেছিস ডক্টর আদি চৌধুরীর না বলা ভালোবাসা? ছবিটার দিকে তাকিয়ে সে দেশলাই চালায়, লাগিয়ে দেয় সেই ছোট্ট ছবিটাতে আগুন। ছবিটা কড়কড় করে পুড়তে থাকে। আগুনের ঝলকে আলোকিত হয় রিপের মুখ। সে আগুন দেখে হাসে। কষ্টগুলো যদি পোড়ানো যেত। রিপ ছবি থেকে চোখ তুলে তাকায় ওই দূরে দাঁড়ানো মেয়েটির দিকে। ঈশা চমকে তাকায় রিপের দিকে। এসব কি চালাচ্ছে রিপটা? চোখাচোখি চারটা চোখ, জ্বলন্ত আগুন, শুধু পুড়ছে কাগজের ছবি নয়, এতগুলো বছর যার নাম লেখা ছিল এই হৃদয় সিন্ধুকে, তার নামও। সেই নাম আজ মুছে যাক, পুড়ে যাক, ছারখার হয়ে যাক, পোড়া গন্ধ উঠুক। আলো আধারিতে চোখাচোখি সেই চারটে চোখ বিস্ময়যুক্ত, আর হৃদয় চূর্ণ বিচূর্ণ হওয়ার হাসি অবজ্ঞা, যার পুরোটার আড়ালে লুকোনো কষ্ট, কষ্ট আর কষ্ট, যন্ত্রণা। চোখে চোখ রাখা অবস্থায় ছেলেটি চোখে চোখ রেখে প্রশ্ন ছুড়ে মেয়েটিকে, ডক্টর আদি চৌধুরী কি রিপের চাইতেও বেশি ভালোবাসতে জানে? কতটা ভালোবেসেছিল ঈশাকে? ভালোবাসার মাপকাঠিতে কার ভালোবাসার পরিমাণ বেশি হবে, কার পাল্লা বেশি ভারী? রিপের চাইতে বেশি ভালো কি কেউ বাঁচতে পেরেছে আদেও?